গত ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন। সে অনুযায়ী ১ মাস পার হলো এই সরকার বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ এরই মধ্যে হাতে নিয়েছেন। আপনি দেখতে পেয়েছেন দৃশ্যমান যেটি, সেটি হচ্ছে আর্থিক খাতের সংস্কারের বিষয়। বিভিন্ন ধরনের যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নানা, এবং গত আমলে যেসব আর্থিক অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্তে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। একটি বিষয় দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই, যে সেখানে আসলে যে বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, শুরুটা কেমন হলো? না, ধন্যবাদ আপনাকে। এসএটিভির অগণিত দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা। আমাদের সহ আলোচক যারা আছেন সম্মানিত তাদেরকেও শুভেচ্ছা। অ্যাকচুয়ালি 1 মাস চলে গেল আমাদের এই 5ই আগস্টের পরে। কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান, যাই হোক না কেন আমাদের এই একটা বিরাট পরিবর্তনের পরে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা মানে কি সেটা তো আমরা সবাই বুঝতে পারি। এই যে 5ই আগস্ট ঘটেছে এটা কিন্তু মানে হঠাৎ করে তো আর ঘটেনি। এটা দীর্ঘদিনের একটা নিপীড়ন নিবর্তনমূলক সরকার থাকার কারণে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেই ক্ষোভ বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ। এই ক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, ছোট বড় সকলেই দীর্ঘদিন ধরে একটা আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এখানে একটা পরিবেশ তৈরি হয়েছিল। তার সঙ্গে মানুষের যে অনেক মৌলিক অধিকার, বাক ব্যক্তি স্বাধীনতা, ভোট দেবার অধিকার, এই সব কিছু যখন লুণ্ঠিত হয়েছে, ধুলোয় লুণ্ঠিত হয়েছে, তখন মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ সঞ্চার হয়েছে। একই সঙ্গে অর্থনীতিতে যে ধরনের লুণ্ঠন চলেছে, সেই লুণ্ঠনের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের জীবনযাপন করা কিন্তু একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সেই প্রেক্ষিতে সব কিছু মিলে এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত সেক্টরেই এবং এখানে বিচারিক আদালত, প্রশাসন সব ক্ষেত্রেই যে মারাত্মক অবনতি হয়েছিল, মারাত্মক স্খলন ঘটেছিল, সেই স্খলন ঘটার কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এই অভ্যুত্থান বা বিপ্লবের পেছনে মানুষের একটা আকাঙ্ক্ষা কাজ করেছে। সেটা হচ্ছে সুশাসন, সরকার, একটা সরকার, ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা, ভালো একটা অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা। সেই ব্যবস্থার আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু মানুষ এখানে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। আমরা জানি যে 1971 সালে মানুষ যে এখানে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছে, বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, তার পেছনেও কিন্তু মানুষের ওই একই আকাঙ্ক্ষা কাজ করেছে। একটা ভালো সমাজ, একটা বৈষম্যহীন একটা সমাজ, যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্বিঘ্নে লিখতে পারবে, কথা বলতে পারবে, এবং এখানে একটা সামাজিক স্বস্তি থাকবে। সেই স্বস্তির আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু মানুষ পাকিস্তানকে ভেঙে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেটা যখন লুণ্ঠিত হয়েছে বিভিন্ন সময়, তার একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে কিন্তু এই সরকারের আমলে এটা হয়েছে। এখন এই সরকার ক্ষমতায় আসবার পরে ন্যাচারালি মানুষের কিন্তু অনেক আকাঙ্ক্ষা সরকারের উপর কিন্তু আছে, যে সরকার এখানে একটা ভালো একটা ব্যবস্থা করবে। সেই ব্যবস্থাটা হচ্ছে যে যাতে এখানে মানুষ ভোট দিতে পারে, মানুষ তার নিজের প্রতিনিধি তৈরি করতে পারে, মানুষ এখানে তার ইচ্ছে মতো, তার পছন্দ মাফিক সরকার গঠন করতে পারে। গণতান্ত্রিক একটি বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক একটা বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই সরকারের উপর আছে। এখন এই সরকার 1 মাসে অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে, অর্থনীতি সংস্কারের থেকে শুরু করে নানাবিধ ক্ষেত্রে কিন্তু সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আপনার সিভিল প্রশাসন, এগুলোর যে অবনতি হয়েছিল, সেই অবনতি হওয়ার কারণে এটাকে ঢেলে আবার সাজানো, এটাকে আবার মানে রিজেনারেট করা, মানে এটাকে আবার পুনরায় চালু করা, সচল করা, সেটা একটা খুবই শক্ত ব্যাপার। সুতরাং সেটা করতে গিয়ে গভর্নমেন্টকে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে এই সরকারকে।
কারণ এই 15-16 বছর ধরে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা জানি যে দলীয়করণ হয়েছে এমন মাত্রায়, এই বিচারে বলেন, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, অনেক প্রতিষ্ঠানে সমস্ত সেখানে যারা ক্ষেত্রেই কর্মরত তাদের অনেক নৈতিক সাংঘাতিক বলও একটা অবস্থা। হারিয়েছে। তো সেখান থেকে এটাকে আপনার পরিশীলিত করে এটাকে একটা জায়গায় নিয়ে আসা ভেরি টাফ। সেই কাজটা সরকার কাজে হাত দিয়েছেন, আমরা আশা করি সেই কাজটা তারা দক্ষতা যোগ্যতার সঙ্গে করবেন। এবং একই সঙ্গে যে অর্থনৈতিক সংস্কারের নানা রকম পদক্ষেপ তারা নিচ্ছেন, আপাতত এটাকে একটা মানে লাইনে তোলার সেই কাজটা যে সরকার শুরু করেছেন, যেটা আপনি বললেন আমাদের সম্মানিত দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এটা একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য। সেই দিক থেকে গভর্নমেন্টের ইনিশিয়েটিভটা এখনও পর্যন্ত আমাদের কাছে ভালো মনে হচ্ছে, যে মনে হচ্ছে যে গভর্নমেন্ট এই সমস্ত পরিস্থিতিটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে বাংলাদেশে একটা স্বস্তির রাজনীতি, মানুষের যেটা আকাঙ্ক্ষা সেটা ফিরিয়ে দেবেন। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু মানুষ সরকারের দিকে তাকিয়েছে। এখন দেখার ব্যাপার যে সরকার কত দ্রুত প্রকৃত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং সেই আকাঙ্ক্ষা পূরণের একটা। আলী নাজ মাহমুদ খোয়েম ভাই, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার খোয়েম ভাই বলছিলেন অর্থনীতির কথা, শুরুটা ভালো, রাজনীতির কথা তিনি বলেছেন। আপনি কি মনে করেন যে রাজনৈতিক যে পুনর্জাগরণ তৈরি করা উচিত, বা যে পূর্ণ গণতান্ত্রিক যে বন্দোবস্তের কথা আমরা বলছি, সেখানে কোনো যাত্রা শুরু হলো কিনা, বা আশার আলো আমরা দেখতে পাই কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের প্রিয় দর্শকবৃন্দ এবং কলাকৌশল এবং আমার সাথে দুজন বিশিষ্ট আলোচক আছেন, সাথে আপনি সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে রাজনীতির ব্যাপারটা। রাজনীতি তো মনে করেন 5ই আগস্টের পরে তো 2 দিন পরেই তো আপনার বিএনপি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল শোডাউন করছে এবং সেইখানে বিভিন্ন নেতা উপনেতা সবাই বক্তব্য রাখছে এবং ওনারা তো এটা বন্ধ করে নাই। শুধু আমি যতটুকু জানি যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগ কোনো রাজনীতি এই মুহূর্তে করতে পারবে না যতদিন পর্যন্ত তাদের মামলা মীমাংসিত না হয়। এটা তো স্বাভাবিক, যদি তাদের মামলা আছে তারা যদি এটা না করে, সেই অর্থে ওনারা এটা বুঝাইছে। তো সার্বিক অর্থে আমি মনে করি যে নির্বাচন, গণতন্ত্র, এগুলো আমরা 53 বছর দেখছি। আর একটু সহনশীলতা হই, যদি মনে করেন শেখ হাসিনা যদি ক্ষমতা নাই ছাড়তো তাহলে কিন্তু আমাদের আরও 4.5 বছর অপেক্ষা করতে হতো পরবর্তী নির্বাচনের জন্য আর উপরে। তো ওইটুক মেয়াদ ওনাদের দিই, এত অস্থির হওয়ার তো কোনো কারণ নাই। ইউনূস সাহেব কী বলছে? ডক্টর ইউনূস সাহেব বলছে আমাকে সময় দিতে হবে, আমি ব্যর্থ হলে তারপর বলেন যে আপনি ব্যর্থ হয়েছেন, আমি সরে যাব। এর চেয়ে স্পষ্টবাদী আর কেউ হইতে পারে? আর কিসের গণতন্ত্র? তো সব দেখছে। 1 টাকার আলু এরশাদ সাহেবের সময় গেছেন, 90 টাকা খেয়েছেন হাসিনার সময়। মানুষের না বিশ্বাস উঠে গেছে। 2-4টা লোকের লুটপাট হইতে শুরু করে যারা করছে তাদেরই সংসার ভালোভাবে চলছে। এমন আছে আপনাদের এই চ্যানেলেই যারা চাকরি বাকরি করে তাদেরও না বিশ্বাস উঠে গেছে। তারা 15 থেকে 20,000 টাকা বেতন পায়, ঘর ভাড়া দেয় 12,000 টাকা, 3,000 টাকা দিয়ে ছাতুর গোল্লা খাইব না বাতাসের গোল্লা খাইব, কি খাবে? তো অতএব এখানে সময় দিতে হবে। এই সরকার আমি মনে করি অনেক সাকসেস হয়েছে। 1 মাসের আপনার 15.5 বছরের জঞ্জাল আপনি একদিনে এটা আপনি শেষ করতে পারবেন না। দুর্নীতি এবং ঘুষের ব্যাপারে তারা খুব ডিটারমাইন্ড। আমার জানা মতে ঘুষ দুর্নীতি কিন্তু গোপনে কিছু কিছু চলতেছে, প্রকাশ্যে পারে না। আগে যেমন গইনা টাকা নিত, সেইটা নাই। তারপরে লুইটা বুইটা খাইতো, সেইটা নাই। ব্যাংকে যেই ধরনের আজকে তারল্য সংকট কেন হলো জানেন আপনি? 5 লক্ষ কোটি টাকা ঢাকা শহরে ঘুরতেছে, তারা আউট করে ফেলছে ব্যাংক থেকে। মানে আমার টাকা আছে আমি উঠাই ফেলছি, উঠে না। আজকে আমার জানা মতে আমি শুনলাম সেগুনবাগিচে একটা বাড়ির ছাদের উপরে কয়েক বস্তা টাকা পাওয়া গেছে, সেখানে পরবর্তী পুলিশ গেছে। কত অমানবিক কাজ দেখেন। নেওয়ার পরে খাইতে পারছে না, ফালাই দিতেছে অথবা আগুন দিয়ে জ্বালাই দিতেছে। বাক্সভর্তি বিভিন্ন জায়গায় পাইতেছে, পুকুরে পাইতেছে, এখানে পাইতেছে। এই যে হীন মানসিকতা চরিতার্থ আমরা করতেছি। একটু আগে যে হিটলারও তো এই কাজ করে না। হিটলার যুদ্ধ করছে পার্শ্ববর্তী দেশের জন্য, দেশ দখল করার জন্য, তার নাগরিকের সে এরকম অত্যাচার করে না। আর আমার একটা স্বাধীন রাষ্ট্রে শুধু ক্ষমতায় টিকা থাকার জন্য যেই ধরনের ন্যাক্কার জন্য কাজ করছি, শুধু আয়না ঘর না, টর্চার সেল হইতে এক হারুনের বাহাদুরি তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা। আর আমরা কিসের আমাদের যে লোভ লালসার ভিতরে আমরা 53 বছর আমরা ডুবেছিলাম, সেইটার থেকে সংশোধন হয়ে আসতে হবে। প্রথমে হলো 1/11 আমরা ভুলে গিয়া 5ই আগস্ট আমরা স্মরণ করি। সেইখান থেকে যদি আমরা বাহিরে আসতে পারি তাহলে এটা সুফল পাবে জনগণ। এখন যদি আপনি 350 আসন, 350 আপনি 17% বাদ দেন, ভালো লোক শতকরা হিসাবে 300 জনের জন্য রেডি করতে হবে প্রথমে। যদি ওই মানসিকতা থাকে 5ই আগস্টের পূর্বের
মানসিকতা জাস্ট এক্সাম্পল আমি একটু দিতে যাচ্ছি। জনগণকে তো আস্থা নিতে হবে, এই আস্থাটার জন্যই তো বলতেছি, আস্থাটা তো এই সরকার মানে এখন যে অন্তর্বর্তী সরকার এই কথা বলতেছেন, পরবর্তী আপনি নির্বাচন দিলে আমরা কি সুফল পাবো 5 বছরে? তো এখন ওই 300 এমপির জন্য তো আমার একটা টিভি প্রতিজনের জন্য একটা চ্যানেল, একটা হইলো ব্যাংক ওনাদের জন্য, একটা তৈরি করতে হবে রিসোর্ট, একটা হইলো ভাতের দোকান, আরেকটা করতে হইব আপনার বাগান বাড়ি। তা না হলে ওরা কেমনি চলবো? এক হারুনেরই হইলো আপনার 165 বিঘা জায়গার উপরে সে প্রেসিডেন্ট রিসোর্ট করছে। আর তারপরে পুলিশের আইজিপি যেটা ভাইগা গেছে ইয়াতে স্পেনে, সে কি করে গেছে, একটা ডিস্ট্রিক্টের সমপরিমাণ জায়গা তার হস্তগত সে করছে। তার সারা জীবনে বেতন হলো 1,19,19 লক্ষ টাকা। এই কারণে আমি বলছি এখানে শর্ট ট্রাইব্যুনাল করতে হবে। যারা এই অবৈধ কাজের সাথে জড়িত, শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি শর্ট ট্রাইব্যুনালের সাথে তার সারা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম টোটাল যোগ করতে হবে, তার খরচটা বাদ দিতে হবে মান্থলি। খরচটা বাদ দিয়ে যেই টাকাটা থাকে ওই টাকাটা শুধু সে পাওয়ার উপযুক্ত, বাকিটা সম্পূর্ণ প্রয়োগ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এবং এই ডেভেলপমেন্ট ওয়ার্কে এইটা হলো জনগণের টাকা, তারা বিভিন্নভাবে হস্তগত করছে এবং এইভাবে মানুষের রক্ত চুষা তারা খাইছে, দেশে বিদেশে টাকা পাচার করছে, বউ বাচ্চা ঝি নিয়ে তারা বেড়াইছে, বেগম পাড়া করছে, তারপরে সেকেন্ড হোম করছে, বিভিন্ন ধরনের করছে। আজকে একটা এই মাত্র দেখে আসলে, এখন তো আপনি বলবেন এই যে অর্থমন্ত্রী শুধু 25,000 কোটি টাকা সে দুবাইতে পাঠাইছে, সে 15 জুলাইতে সে দেশ ত্যাগ করছে। সে আগেই বুঝে ফেলাইছে যে খবর আছে বড় একটা ধরনের জয় বাংলা হওয়ার, এই কারণে সে ভাগছে কিন্তু। এবং 25,000 কোটি টাকা তার ইনভেস্টমেন্ট আছে, সেটা একটা আমেরিকান একটা পত্রিকা পর্যন্ত বলছে। এবং বাঙালি 513 জনের ওইখানে রিসোর্ট বাড়ি টাড়ি সব কিছু আছে দুবাইতে। একটা ফকিরা দেশ বলে খাইতে পায় না, তারপর জলোচ্ছ্বাসে মরতেছে, মানুষ বন্যাতে মরতেছে, সেই দিকে কোনো খবর নাই। আর এদিকে একটা দুইটা লোক, 2-4 জন, 1% 2% লোক কলা ফাইফা মানে তাদের মানে উপচায়া পুরা টাকা পয়সা এইভাবে। দুবাই না, অন্যান্য দেশেও আছে, অন্যান্য দেশ আছে। এইটা স্পেসিফিক একটা চ্যানেলের কথা বললাম, আপনি দেখতে পারেন। আমি বইলা দিয়ে বাংলা ভিশনে দেখাইছে এবং আপনার চ্যানেল 24-ও দেখাইছে এই ইয়াটা অর্থমন্ত্রী সাবেক। তো এখন কথা হলো যে আমাদের যদি যত কিছুই বলেন, আমরা কিন্তু বাংলাদেশে আমাদের মন মানসিকতা, নীতি নৈতিকতা, আদর্শ যদি আমরা বিসর্জন দিয়া যদি কোনো কাজ করি, এটা থেকে আপনি সুফল পাবেন না। এখন অন্তর্বর্তী সরকার যেভাবে ওনারা আছে বা ওনাদের যেই কজন এখন সরকারে আছেন বা উপদেষ্টারা, তাদের যেটা দেখতেছি সেই জিনিসগুলি ওনারা সুচারুরূপে, ওনারা তো সব কিছু পার্লামেন্টে পাস করতে পারবেন, ওনারা তৈরি করে রেখে যাবে, পরবর্তীতে পার্লামেন্টে এগুলি পাস করায় নিয়ে আসতে হবে। নিয়ে আসলে যদি তারপরে যদি মানুষ এখানে যদি ধরনের ভালো সুফল পায়, তাইলে দেশ আরও সুন্দরভাবে। এবং মনে রাখতে হবে 5ই আগস্টের কথাটা যদি স্মরণ করে রাখে, তাইলে মানুষ এখান থেকে সুফল আরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি না থাকে তাইলে আগের মতো যেটা আমি বলছি, ওই যে তাদের চাওয়া পাওয়ার শেষ হবে না, পরবর্তীতে আরও ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। ডক্টর আমিনুল আজহার, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, যেটি ডক্টর আমিনুল আজহার বলছিলেন যে 5ই আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে এবং মানুষের প্রত্যাশাও আকাশচুম্বী, আপনি জানেন যে সেটি আসলে হাতছাড়া করা ঠিক হবে না, বা সেখানে আমরা যদি সফল হতে না পারি বা এই ধারার প্রক্রিয়া যদি একটু রাজনৈতিক সুষ্ঠু বন্দোবস্তের মধ্যে না যায়, সেখান থেকে আসলে আমরা ভালো কিছু পাবো না। তাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে, তাহলে সব ত্যাগই আসলে বৃথা হবে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সম্মানিত বিজ্ঞ দুই আলোচক এবং এসিটিভির শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখলেন আমাদের বিজ্ঞ দুই আলোচক যেভাবে বললেন, আসলে একটা ফুল স্টপ দেওয়ারও জায়গা নেই, কিন্তু আকাঙ্ক্ষার জায়গা আমাদের যেটা আছে এখন বর্তমান। আমি আজকের রিপোর্টগুলি দেখে মনে হচ্ছে যে হয়তো টিপ 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 করে সূর্যের আলো দেখতে পাচ্ছে। যদি ডিসেম্বরে আমাদের $400 মিলিয়ন এডিপি দিয়ে দেন, এবং এই গত এক সপ্তাহে প্রতিদিন রেভিডেন্স আসছে আমাদের ভালো, 11 কোটি প্লাস, একদিন 13 কোটি পর্যন্ত আইছে। যদি এরকম ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে আমাদের যে এই ব্যাকবোনটা নষ্ট হয়ে গেছিল, আমার মনে হয় এই ব্যাকবোনটা অন্তত ঠিক হবে। আর যেটা আপনি বললেন যে নির্বাচনের বা সহযোগিতা বা এই সময় প্রয়োজন, যেটি সময় প্রয়োজন, আমার মনে হয় এই সময় প্রয়োজন যেটা আজহার ভাই বললেন, একদম আমি ওনার সাথে একমত। যে আমরা যদি এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে যদি আমরা এই সুযোগটা না করে দিই, হয়তো এই আবার পিছনের দিকে আমাদের যেতে হবে। এবং এই যে বিগত দিনের যে আপনার অনাচার অত্যাচার, এই বিএনপির উপরে এত কিছু হয়েছে, এই আওয়ামী লীগ যে বিগত 17 বছর যে কাণ্ড ঘটায় গেছে, আবর্জনা
তৃতীয় পক্ষ আর একটা চলে আসে, এটা কিন্তু আমাদের ভিতরে একটা ভয় রয়ে গেছে। যার ফলে আমি মনে করি যে এই কাজটা এখন বিএনপির নিতে হবে, দায়িত্বটা বিএনপির নিতে হবে। কারণ তাড়াহুড়া কাজ করতে গেলে কিন্তু যেভাবে বিগত সরকার প্রত্যেকটা সেক্টরকে যেভাবে দলীয়করণ করে রেখে গেছে, এগুলিকে শেষ করতে অনেক সময় লাগবে। আমার মনে হয় এই 2-3 বছর সময় ওনাদেরকে দিয়ে একটি সুন্দর অবাধ নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনী সরকার এটা আসবে, এটি আমরা জনগণ হিসেবে প্রত্যাশা করি। বাট বর্তমান বিএনপি হয়তো বলতেছেন যে আমরা সময় দিব এবং যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু যখন আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে আসি তখন কেন জানি হতাশায় ভুগি যে বিএনপির অনেক সিনিয়র লিডাররা কেন এই 10-12 জনের মাঝে দাঁড়ায় এই বক্তব্য রাখেন বা এই প্রোগ্রামগুলির মধ্যে যান। আমি খুব হতাশায় ভুগি। আজকে আমার কাছে খুব খারাপ লাগছে যে কেন তারা এই দলের এখন ঠিক নাই, কোনো নাই, কোনো একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গেছে ওদের সিনিয়র লিডাররা যায়। এটা আমার খুব হতাশা করে, কারণ আমি যেহেতু পল্টন থেকে প্রতিদিন পুরান ঢাকা যাই, আমি এগুলি দেখতে পারি। আমরা এগুলি নিয়ে খুবই হতাশায়। আমরা চাই এই দেশের জনগণ যে এই দেশটা অ্যাকচুয়ালি বর্তমান যে সুযোগ বিএনপির হাতে আছে, এই হাত ছাড়া না বিএনপির হয়ে যায়। বিএনপি হাতছাড়া যদি করে তাহলে আমি মনে করি যে বিরাট ভুল মানে কি করবে। 5 আগস্টের যে বার্তা সেটি কি বিএনপি অনুধাবন করতে পারেনি? আপনার কি মনে হয়? আমার মনে হয় না, এটা হয় না। কারণ কারণ এই সমাজেরই তো আমরা বেড়ে উঠছি, এই সমাজেই আমরা থাকি। আপনার এই 4 জনই এখানে আসে, আপনি দেখেন প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে যেভাবে ধরেন জনাব তারেক রহমান যে বার্তাগুলি দিতেছেন এগুলি কি ধারণ করেন? আজকেও আমি ওনার বক্তব্যগুলি শুনে অবাক যে এত চমৎকার উনি বক্তব্য রাখতেছেন। একজন লিডার যেভাবে বক্তব্য দেয়, উনি কিন্তু একদম ম্যাচিউরড একটা লিডার হিসাবে বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওয়ার্ড পর্যায়ে বা থানা পর্যায়ের নেতারা কি এগুলি ধারণ করেন? আমার মনে হয় না। যদি ধারণ করতেন, আজকে এই যে 5 তারিখের পরে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের পরেতে যে ঘটনাগুলি ঘটতেছে একদম আজকে পর্যন্ত, এটা নিয়ে বিএনপি কী কাজ করতেছে আমরা তো জানি না। অন্তত বিএনপি ভাই আছে, বিএনপি একসময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, আগামীতে হবেন আমরা আশা করি। ভাইও একজন রাজনীতিবিদ, ওনারা করবেন, অ্যাকচুয়ালি রাজনীতিবিদরাই তো দেশ চালাবেন, এটি তো আমাদের প্রত্যাশা। কিন্তু এই ওয়ার্ড পর্যায়ের নেতারা, কর্মীরা যেভাবে এই যেগুলি পরিত্যক্ত হিসাবে আওয়ামী লীগ ফেলে গেছেন, এগুলি কি ওই পরিত্যক্ত হিসাবে আছে না কারো নিয়ন্ত্রণে আছে? এটা আপনার কাছে আমি প্রশ্নে রেখে গেলাম। হাজী আজমল হোসেন বাবলু বললেন যে 5 আগস্টের পরে যা হচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে যে আহ্বান জানানো হচ্ছে, তৃণমূলে সেই বার্তা পৌঁছাচ্ছে কিনা বা সেটি বিএনপি ধারণ করতে পারছে কিনা, আপনার কি মনে হয়? আপনি একজন তৃণমূলের নেতা হিসেবেই জানতে চাই আপনার কাছে। না, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের আজমল ভাই আর আজহার ভাই যা বললেন, আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে মানে ওনারা কি বলছেন। আজমল ভাই বললেন 2-3 বছর সময় দেওয়া উচিত, আমি যদি ভুল না করে থাকি। আর ভাই বললেন যে কি মানে আওয়ামী লীগ যে মানে 5 বছর 7 মাস করেছে, আর 7 মাস, তার মানে 4 বছর, মানে 4.5 বছর, 4.5 বছর এইটা ওনাদের সময় দেওয়া হোক। এটা ওনার ইমোশন না, এটা ইমোশনের জায়গা থেকে বলছে তো। অ্যাকচুয়ালি বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল এবং বিএনপি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং বিএনপির যে আকাঙ্ক্ষা, সেটা গণমানুষের সঙ্গে আকাঙ্ক্ষার সঙ্গে কিন্তু সম্পূরক আকাঙ্ক্ষা। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে কারণে হতাশা, যে কারণে ক্ষোভ বিক্ষোভ, এই সবগুলো নিয়েই কিন্তু বিএনপিরই কথা। বিএনপিও কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত, আপনি জানেন। অন্যান্য রাজনৈতিক দলও হয়েছে, কিন্তু বিএনপি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগম খালেদা জিয়াকে আমাদের নেত্রী, তাকে জেলে রেখেছে একটা মিথ্যে মামলায়। আমাদের নেতা তারেক রহমানকে একটা মিথ্যে দণ্ড দিয়ে দেশান্তরী করা হয়েছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, তার নামে 100-র উপরে মামলা। সিনিয়র নেতাদের নামে 100, 150, 60, 70, 80 এরকম করে মামলা কিন্তু। এবং বিএনপির প্রচুর নেতা কর্মীকে জেল খাটতে হয়েছে, অনেক নেতা গুম হয়েছে, আপনারা জানেন, সব জানেন। তো বিএনপির উপর কিন্তু একটা সাংঘাতিক দমন পীড়ন চলেছে। কেন?
যে বিএনপি এখানে মুক্তি চেয়েছে, মানুষের এই সমস্ত ভোটাধিকার বলেন, অর্থনৈতিক সম্মতা বলেন, এখানে সামাজিক স্থিতি বলেন, সব কিছু কিন্তু চেয়েছে। এখন ভাই, এক সেকেন্ড, আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা একই কাজ করছেন আওয়ামী লীগের উপরে। আমি কথা শেখ বলি, হাসিনা তাই বলে গেছে। আমি কথা বলি, আমার কথার মধ্যে আপনি না, না, কথা ঠিক আছে। বলেন না। হ্যাঁ, এটা আমি কোট করলাম, এটার উপরে এখন বক্তব্য রাখবো। আমরা ধরেন যে এই যে লড়াইটা আমরা করলাম, সেই লড়াইয়ের ভেতর দিয়ে কিন্তু বিএনপিও কিন্তু বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, এটা আপনাকে মানতে হবে। যে জনগণের এই 18 কোটি মানুষের মধ্যে আপনি কালকে নির্বাচন দিলে কি হবে আপনি এটা সহজেই অনুমান করতে পারেন যে কি বিএনপি কত মাত্রায় এখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তার মানে হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে বিএনপি কিন্তু এইখানে জনগণের বৃহত্তম অংশের কিন্তু প্রতিনিধিত্ব করে। এখন ভাই কেবলই যেটা বললেন যে পেছনে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিএনপিরও তো একটা উপলব্ধি এসছে। এখানে আমরা যারা ক্ষমতায় ছিলাম তৃতীয় বিশ্বের দেশগুলোতে, এটা আপনাকে মানতে হবে, এখানে বিশুদ্ধবাদিতায় ভুগলে হবে না যে সব কিছু একদম ফাইন চলবে, এটা মনে করলে হবে না। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপের দেশগুলো বলেন, ডেভেলপ কান্ট্রি যেগুলো, যেখানে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে একেবারে মানে উচ্চ মাত্রায়, সে সমস্ত জায়গাতেও কিন্তু নানা ধরনের প্রবলেম কিন্তু থাকে। সুতরাং তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ছোট একটা দেশে এখানে যে প্রবলেম কিছু থাকবে না তা কিন্তু নয়, প্রবলেম কিছু ছিল। এখন এখান থেকেই কিন্তু অভিজ্ঞতা নিয়ে আমরা সামনের দিকে যেতে চাচ্ছি, যেটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন। এখন আপনি মনে করছেন যে এই সরকারকে আমরা সময় দেব, আলবৎ সরকারকে আমরা সময় দেব। এই সরকারকে আমরা সময় দিচ্ছি, আমাদের কোনো নেতা কেউ কিন্তু বলেনি যে সরকারকে আমরা সময় দেব না। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে আপনি কতটা সময় দেবেন এবং সরকারের কর্মপরিধি কী, সরকারের কাজ কি? সরকারের কাজ কি যে এহকাল পর্যন্ত এটা লম্বা করে টেনে নিয়ে যাওয়া, এই অজুহাতে ওই অজুহাতে নানা অজুহাতে, নাকি এই সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য সমস্ত মানুষের একটা মনস্তাত্ত্বিক যে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু এখানে এই সরকারকে বসিয়েছে এবং সেই সরকারের কিন্তু একটা কর্মপরিধি আছে। আপনি এটা মানবেন যে রাষ্ট্রটা কিন্তু একটা বিজ্ঞান, আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি, এবং রাষ্ট্রটাকে আপনি যেন কোনো প্রকারে কোনো আবেগ দিয়ে, কোনো রাগ দিয়ে, ক্ষোভ দিয়ে, বিক্ষোভ দিয়ে বিবেচনা করতে পারবেন না। এটাকে পরিচালনা করার জন্যে আমাদের পৃথিবীর সমস্ত গবেষকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে করে বলেছেন এই হচ্ছে পদ্ধতি। সে পদ্ধতিটা কি? যে রাষ্ট্র চলবে এই পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে, সমাজতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে, স্বৈরাচারী পদ্ধতিতে চলতে পারে, রাজতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে। এখন আপনি কোন পদ্ধতি নিয়েছেন? মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র চলবে। সেই গণতান্ত্রিক পদ্ধতি কি বলে হচ্ছে এটা যে আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল পার্টির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে, না হলে সেখানে আপনি যদি রাজতন্ত্র বলেন নিশ্চয়ই সেটা আপনি চাবেন না, আপনি স্বৈরাচারও চাবেন না, ফ্যাসিবাদ চাবেন না। আপনি এখানে আমরা বাস্তবতার কারণে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাও চাচ্ছি না, এখানে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাচ্ছি। সেখানে পলিটিক্যাল পার্টিকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এইটা একেবারে বেসিক একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। সুতরাং এই যে যারা এখন দায়িত্ব নিয়েছেন তারা তো রাজনৈতিক দল না, তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আসছেন। এখন অন্তর্বর্তীকালীন সময় বলতে আমরা কি বুঝি? অন্তর্বর্তীকালীন সময় হচ্ছে যে একটা মেয়াদের জন্যে তারা মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের প্রকৃত জনপ্রতিনিধি যারা, মানুষের জনপ্রতিনিধি যারা ভোট দিয়ে মতামত দিয়ে একটা সরকার গঠন করবেন, সেই রকম একটা সরকারের কাছে ক্ষমতাটা দেয়া, এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা। এখন আপনার মতো আমার মতো লোক যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষাটা না বুঝি এবং এই সমস্ত বলি যে না আর 4 বছর দিয়ে দেই, বাকি সময় দিয়ে দেই, তাই না, এটা খুবই ভালো জিনিস হবে না। আমি একটা কথা বলি, উনি তো ভাই তো জাতীয় পার্টি করেন, এই যে আমাদের এই যে দন্যতা, এই দন্যতার পিছনে ওনাদেরও একটা সাংঘাতিক অবদান আছে। এবং আমি মনে করি যে আজকে এই যে ফ্যাসিজমের পিছনে ওনারা সবসময় লেগেছিলেন,
হাসিনার যদি বিচার হয় তো জাতীয় পার্টিরও বিচার হতে হবে। করবেন, অসুবিধা কি? দাঁড়ান, আমি বলি জাতীয় পার্টিরও বিচার হতে হবে, কারণ জাতীয় পার্টি এই ফ্যাসিজম টিকায় রাখার জন্য অহর্নিশি কিন্তু জাতীয় পার্টি কাজ করেছে, অহর্নিশি কাজ করেছে। সুতরাং আমি বলছি কি যে আপনি ফিরে আসেন একটা মৌলিক জায়গায়। সেই মৌলিক জায়গাটা হচ্ছে যে রাষ্ট্র দর্শন কি বলে। রাষ্ট্র দর্শন বলে হচ্ছে যে আপনি এখানে রাষ্ট্র জনগণের প্রকৃত প্রতিনিধির কাছে আপনি ক্ষমতাটা দিয়ে দেবেন এবং রাষ্ট্র শাসন করবে জনগণের প্রকৃত প্রতিনিধি। আমরা যদি বলি যে জনগণই ক্ষমতার উৎস, আমরা বলি যে জনগণ হচ্ছে গণপ্রজাতন্ত্র, এটা গণপ্রজাতন্ত্র মানে মানুষের প্রজাতন্ত্র, তার মানে হচ্ছে আমার সংবিধানে বলছে বা আমার ভেরি কমন সেন্সে বলছে যে বেশিরভাগ মানুষ যাকে সমর্থন করবেন তিনি সরকার গঠন করবেন। এই ফান্ডামেন্টাল জায়গাটা যখন আপনি মানে ধাক্কা দেন, ওই জায়গাটা যখন আপনি ইনজুরি করে দেন, আহত করে দেন, তখন কিন্তু হোল সিস্টেমটা নড়বড়ে হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে টোটাল সিস্টেমটা নড়বড়ে হওয়ার জন্যে শেখ হাসিনা পার্লামেন্টকে ব্যবহার করেছেন প্রকৃত জনগণের প্রতিনিধি দিয়ে না, তারা কিন্তু রাতে ভোট করেছেন ওনাদের সাহায্যে, ওনারাও করেছেন বাক্স ভোট দিয়ে দিয়ে ওনারা কিন্তু এনেছেন। এবং আমরা জানি, প্লিজ আমি কথা বলে নিই, এবং আমরা পার্লামেন্ট থেকে শুরু করে এই স্থানীয় সরকার বলেন, গ্রামের স্কুল মসজিদ মাদ্রাসা বিভিন্ন পেশাজীবী সংগঠন, তাদের সমস্ত নির্বাচনটা কিন্তু নির্বাচনী ব্যবস্থার নাই, ওই ভোট দেওয়া সিল মারা। সুতরাং ওই যে ফান্ডামেন্টাল জায়গা, মৌলিক বেসিক জায়গাটা যখন আপনি ধ্বংস করে দেন তখন সমস্ত জায়গায় তার প্রভাব পড়ে। তার প্রভাব পড়ে অর্থনীতিতে, তার প্রভাব পড়ে সংস্কৃতিতে, তার প্রভাব পড়ে সমাজের সমস্ত জায়গায়। সেখানে এই যারা ফ্যাসিজম করে ক্ষমতায় থাকতে চায় তাদের তখন কম্প্রোমাইজ করতে হয় বেনজিরের সঙ্গে, কম্প্রোমাইজ করতে হয় এই সালমান এফ রহমানের সঙ্গে, এই কি বলে এস আলমের সঙ্গে, যারা হাজার 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 কোটি টাকা, তার মন্ত্রীরা যখন দুর্নীতি করে তখন কথা বলে না। এটা দেখলাম এই যে কামাল সাহেব যে অর্থমন্ত্রী ছিলেন 25,000 কোটি টাকা উনি বললেন নিয়ে গেছেন। তো সুতরাং আপনাকে ফান্ডামেন্টাল জায়গায় চিন্তা করতে হবে বেসিক জায়গাটা কি। বেসিক জায়গাটা হচ্ছে আমি জনগণের শাসন, এই মতাদর্শটাকে আমি বিশ্বাস করি কিনা। যদি আমি তা বিশ্বাস করি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে হচ্ছে যে জনগণের নির্বাচিত প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতাটা দেয়া, এবং সেটা দেওয়ার জন্য যতটুকু সংস্কার করা দরকার এবং যতটুকু সময় দরকার তারা নেবেন। সেটা তো বিএনপি না করছে না। খোয়েম ভাই, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি খোয়েম ভাই বলছিলেন যে জনগণের প্রতিনিধির কাছে, প্রকৃত প্রতিনিধির কাছে ক্ষমতা দেওয়া বা তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার দেয়, এটি আসলে মূল কাজ। সেটির জন্য যা প্রয়োজন, যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু তারা সময় দিতে রাজি আছে। এই সরকারের যে বহুমুখী চ্যালেঞ্জ সামনে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ঘিরে, আপনার কি মনে হয় সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে 1 মাসে? জি, ধন্যবাদ আপনাকে। আগেই আমি বলছিলাম যে 16 বছরের যে জঞ্জাল, এটা তার 1 মাস পুনরাবৃত্তি। কয়েকদিন আগে, 8-10 দিন আগে তো ইউনূস সাহেব সব রাজনৈতিক দলের ডেকে মিটিং করেছে নাকি ওনার মন্ত্রণালয়, ওনার অফিসে, এবং উনি বলছে যে আমি এগুলি গুছানোর পরে যত দ্রুত পারি, উনি টাইম মেনশন করে নাই। এবং ওনারা যে অনুচ্ছেদ 106 ধারা যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তাহলে তো হাসিনা যেদিন রিজাইন দিল, আপনার তো সেই দিন ইলেকশন কমিশন তো পরশু দিন রিজাইন দিছে, গতকালকে মনে হয় রিজাইন দিছে, গত পরশু দিন। তাহলে তো মনে করেন 1 মাসের উপরে তারা ছিল, গত পরশু দিন হলো 1 মাসের উপরে ছিল ইলেকশন। তাহলে তো ওই হাসিনা রিজাইন দিল, তো সাথে সাথে নির্বাচন দিয়ে দিল, ভালোই তো, সরাসরি জনগণের প্রতিনিধি যেতে হবে, আবার শুরু লুটপাট শুরু হয়ে গেল, তো সেরকমই চলতো। হবে না বলেই তো এটার জন্য আনা হয়েছে। এগুলি সব কিছু গুছায়, এই জঞ্জাল আপনি 16 বছরের জঞ্জালকে আপনি একদিনে 2 দিনে বা উনি তো বলছে যে আমি ক্ষমতা হস্তান্তরের জন্য রেডি আছে, আমি সুন্দর একটা নির্বাচন দিতে রেডি আছি, সব কিছু উনি বলতেছেন, উনি অস্বীকার করতেছেন এবং নেতাদের সাথে। এখন আমরা যদি এত ব্যাখ্যা উপব্যাখ্যা সব কিছু প্রশাসনে যেভাবে লীগ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, ক্যাডার বাহিনী যেভাবে ঢুকাইছে, আপনি কয়টারে সরাইবেন, কয়টার ওএসডি করবেন, কয়টার ট্রান্সফার, কয়টার ফোর্সলি আপনি রিটায়ারমেন্ট করাইবেন, করানোর পরও তো থাইকা যায়, দেখা যায়। তখন হইব কি যে শেষ হইল না, শেষ ঘটনা ঘটবো পরবর্তীতে। তো এখন আমার কথা হইলো যে ভাই, আমি যেটা বলছিলাম সেটা না, যদি মনে করেন যে 4.5 বছর না হোক, যে কয়দিনই লাগে, 2 বছর 1 বছর যাইলেও, কিন্তু এত তাড়াতাড়ি তো আর সম্ভব না। আপনি 6 মাসে পারবেন না, উনি 3 মাসে পারবেন না, কেউ বলছে না, অনেকে দাবি করে, এরকম পত্রিকাও আসে যে এটা করতেছে। কিন্তু কথা হইলো যে উনি তো যৌক্তিক সময়, উনি বলছে যে আমি যতটুক পারি, যত আর্লি পারি আমি এইটা সমাধান করার চেষ্টা করব, অথবা আমাকে একটু সময় দিতে হবে। এই সময়টা পর্যন্ত আমরা একটু ধৈর্য ধারণ করি, তাইলেই তো হবে। এই যে দেখেন, মনে করেন যে পর্যায়ে রাষ্ট্রটারে রেখে গেছে হাসিনা,
16.5 বছরে যেই হারে লুটপাট হয়েছে ব্যাংক হতে, আপনি 3 জনের 19টা ব্যাংক 3 জনের পেটে চলে গেছে। আপনার এক সালমান এফ রহমান, এস আলম, তারপরে হইলো ওই শিকদার গ্রুপ, মনে এই 3টা মনে 3 জন মিলে মনে এইরকম অহরহ ঘটনা ঘটে, যেখানে আপনি মনে করেন যে আপনার এই যে ক্লাসিফাইড হয়েছে, ওনারা বলে 1,82,000, আসলে 4 লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড হয়েছে। এটা আদৌ পাবে কিনা সরকার বা কী পর্যায়ে যাবে? আজকে দেখেন সেগুনবাগিচে আমি থাকি, এবং সেগুনবাগিচে অফিসিয়াল এলাকা হলো 80%, 20% হলো পাবলিক থাকে আর কি, আমরা যারা ফ্ল্যাট কিনছি এরকম আর কি। সেইখানে দেখলাম যে আজকে 3 থেকে 4 বার কিন্তু বিদ্যুৎ চলে গেছে, এবং প্রতিবার যখনই গেছে আপনার 1 ঘন্টার উপরে ছিল না, এই কদিন কিন্তু ছিল না। এখন এই যে বিদ্যুৎ সেক্টরে যে লুটপাটটা হয়েছে, 90,000 কোটি টাকা শুধু আপনার ক্যাপাসিটি চার্জ হিসাবে ব্যয় করা হয়েছে। এই সরকার কি করছে? ইনডেমনিটি একটা বিল পান, আপনি মানুষের উপকার, আমি যদি আপনার একটা উপকারী করি, আপনি সেই উপকারের চ্যালেঞ্জ করলেন, ভাই আপনার উপকার পছন্দ, আমি কোর্টে যাব, সেটা আমি আইন করে বন্ধ করে দিলাম। আপনি কি উপকার করলেন? তার মানে আপনি রশি বাইন্দা দিয়ে আমার পানিতে করলেন ঝাঁপ দেন, ঝাঁপ দিয়ে যদি আপনি উপরে উঠতে পারে, তাইলে আপনি ভাতের দোকানে আইবেন, হারুনের দোকানে ভাত খাইবেন, তো সেটা তো আমার কপালে আর হবে না। তো অতএব এইগুলি মানুষের মাথায় আগে আনতে হবে, চিন্তা করতে হবে যে ওনারা যেইগুলি কাজগুলি করতেছে কিনা সঠিক কিনা, বা উনি তো এটাও বলছে যে যদি আমাদের সঠিক না হয় আপনারা চিঠি লেখেন, আপনারা অভিযোগ করেন, সরাসরি আসেন। তাহলে কি রাষ্ট্র কাঠামোতে একটি মৌলিক সংস্কার প্রয়োজন কিনা? অবশ্যই মৌলিক, মানে এইটা তো এমনভাবে ঘুণে ধরছে, আবার উই পোকা দিয়ে ধরছে। উই পোকা তো জানেন একটা বাড়িরে একটা প্রথম 24 ঘন্টার মধ্যে বাড়িটা ফেলাই দিতে পারে, এই অবস্থা। আমি একটা ঘটনা বলি, আমি কঙ্করে, আমি 14 তলায় থাকি, যে বিল্ডিংটা সেটা হলো 20 তলা বিল্ডিং। এইখানে গুণ আছে ভাই, আপনি জানেন আমার 10 লক্ষ টাকার ফার্নিচার গায়ে ফেলাইছে ভাই, আমি পুরাটা ফালাই দিয়া পরে কি করছি জানে, SS পাইপ দিয়ে স্টিল দিয়ে তারপরে আমি ওই ডেকোরেশন করছি, উপায় ছিল না তো। এমন গুণে ধরছে, আর কোন থেকে আসে দেখেন, নিচের থেকে উঠছে, তারা 42 তালা পর্যন্ত চলে যায়, 40 তালা পর্যন্ত। অতএব আমাদের এই সমাজের মন মানসিকতা এমন একটা পর্যায়ে, আপনি মনের মা বুয়া কাজ করে, সেই পুরো পাড়াটা কেমনে চালায় ভাই? আমার মতো লোক তো, আমি লয়ার হয়ে, আমি ভ্যাটবারের প্রেসিডেন্ট হওয়ার পরও আমি যতদূর কাজ করি বা পরিশ্রম করি, তারপরে তো আমার কপালে ওই গাড়ির জুটেটা এখনও, কারণ আমি সৎভাবে চলি, আমি চিন্তা করি পরকাল, আমি চিন্তা করি আল্লাহর ভয় আমার ভিতরে, এদের ভিতরে নীতি নৈতিক আদর্শ নাই। আপনি মনে করেন 1 লক্ষ কোটি টাকার বা কিভাবে খায়? আমি একটা চ্যানেল বলছিলাম, উনি আমার বলছিল যে আমার লোক বলবো, আমি কি করব? আমি বললাম যে আপনি কিনা বন্ধ করেন, আপনি সেভাবে প্রচার করেন, আমি না কিনলে তো এটা বিক্রি হবে না। আপনি দেখবেন বুথ হয়ে বসে থাকে কোনায় 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 কোনায়। আর কি বললো ভাই, দুঃখের বিষয় যে প্রতিটা জায়গায় গেলে গাজার গন্ধ, গাজার গন্ধ। একটা মুসলিম রাষ্ট্র বোঝা যায়, 93% মুসলমান এই দেশে, মুসলমান। আর এদিকে নামাজ পড়ে 4টা খড় পড়ে লেছে। সাধারণত দেখা যায় নামাজ পড়লে মাঝখানে একটা খড় পড়ে, অনেকের এ পাশে 2টা উঁচা থাকলে 2টা খড় পড়ে। এক ব্যবসায়ী নামটা কইতে চাই না, একটু আগে বলছি, পবিত্র নামটা নিতে চাই না, উজু ছাড়া আমার, এই কারণে ওনার 3টা পড়ছে। 3টা হয়েছে পুরা ব্যাংকে, পুরা দেশটা এসে জ্বালায় পুরো খার করে দিচ্ছে। বিদেশি রাষ্ট্র পাসপোর্ট নিয়ে এসে চলতেছে। আপনার ফরেন মিনিস্টার 2 বার রোধ করছে, এই যে হাসান মাহমুদ 2 বার, একবার রোধ করছে সে কি আপনার MP হিসাবে, পরবর্তী মন্ত্রী হিসাবে 2 বার রোধ করার পরে তার কেমনি আপনার বেলজিয়ামের পাসপোর্ট থাকে, বেলজিয়ামের বাড়ি ঘরে গেলে। এটা কি রাষ্ট্রপ্রধান জানে না? অবশ্যই জানে। সরকার প্রধান জানে না? জানে। দায় এড়াইতে পারবে না। আজকে হিসাব দেয় নাই, তবে এই হিসাবের জন্য কিয়ামতের দিন রেডি থাকেন, সেইখানে আপনার জবাবদিহি করতে হবে। এইভাবে আপনার মানুষের রক্ত চুষা সে শুধু বেলজিয়ামে 2000 কোটি টাকা পাচার করছে, অন্য রাষ্ট্রেরটা বাদই দিলাম আমি, এটা অথেন্টিক কথা। এখন আপনি কইবেন কোথায় দেখছেন, কোন চ্যানেলে দেখছেন, কোরপতির হ্যার মায় কি, এর বাপে কি, আমি এগুলি বলতে পারবো না। আমি দেখছি, আমি এটা আমি বলছি। যদি প্রমাণ নিতে চান তার কাছে যেতে হবে। তো আমার কথা হইলো, দেখেন ভাই, আমাদের ভিতরে সহনশীলতা আনতে হবে। বিশেষ করে মনে করেন আজকে যেই ছাত্র জনতা যেই কাজ করে আজকে এইখানে 5ই আগস্টের যেই ক্ষেত্র বসাইছে বা আপনার বিপ্লব ঘটাইছে, সেইটা রাজনীতিবিদদের কারো কোনো অবদান নাই এখানে। যে যতই বলুক, জাতীয় পার্টি বলেন, এই দল বলেন, সেই দল বলেন। অতএব আমি বলতে চাই যে কোনো দলের যে নেতা বা যারাই আছে তাদের ভিতরে নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ, তারপরে দেশপ্রেমিক, জবাবদিহিতা বলতে কোনো কিছুই নাই। যখনই যে ক্ষমতা যায় তখনই সেইভাবে চলে। মনে করি যে 5ই আগস্ট এবং 111 যদি স্মরণ রাখে, তাহলে এইখান থেকে সরে আসা সম্ভব। জি, নুরুল আজহার ভাই, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, আজহার ভাই অনেক কিছু বললেন, নীতি নৈতিকতা, আদর্শ, সততা, অনেক আপেক্ষিক বিষয় থাকে যেগুলো রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সব মিশ্রণের লোকজনই থাকে। আপনার কি মনে হয় যে এই যে রাষ্ট্র কাঠামো সংস্কার বা রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত তৈরি করার চেষ্টা চলবে বা সংস্কার হবে, সেখানে আসলে রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি পরিবর্তন হতে হবে? আমি আপনার ফার্স্ট রাউন্ডেই বলে গেছি যে দেখেন, এই বড় দলগুলি মৌখিকভাবে বলতেছেন যে আমরা তো একটা যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু কি সত্যি কি তাই যৌক্তিক সময় দিচ্ছেন?
আপনি এই 1 মাস আজকে কিন্তু 8 তারিখ, আমি 8 তারিখে তো দিলাম, 5 তারিখ বাদ দিলাম ডক্টর ইউনূস সাহেব না ইউনূসের 8 তারিখ আট থেকে তারিখে, 8 তারিখে 8 তারিখ থেকে 8 তারিখ 1 মাসই ঠিকই আছে করছিলেন 1 মাস আজকে পুরো, যেহেতু আর ওটা উনি হলো বিপ্লব বসার পাস। পরের থেকে আজকের দিন পর্যন্ত ওনাকে কি পরিমাণ প্রেসারে রাখছেন প্রত্যেকটা ছোট ছোট সংগঠনগুলি এবং বৃহত্তর একটা যে সংগঠন বিএনপি, ধরেন যেটা আমি পড়লাম যে প্রেস ক্লাবে গেলে পাশাপাশি 3টা প্রোগ্রাম একসাথে করতেছেন। এই প্রোগ্রামটাতে একটা সাইটে এসে করতে পারে, তা না করে প্রেস ক্লাবে এখনও ওই আওয়ামী লীগের আমলে যে দৃশ্যগুলি দেখছি এখনও তাই দেখতেছি। এগুলি মানুষ ভালোভাবে নেন না, এখন মানুষ ভালোভাবে নিতেছেন না। অতএব আমি মনে করি যে যৌক্তিক সময়টা ওনারা মুখে বলতেছেন, এটা বাস্তবে বা আন্তরিকতাভাবে ওনাকে সাহায্য করে। এই যে ডক্টর সাহেব বললেন, আজহার ভাই বললেন যে এটাকে পরিবর্তন করার জন্য অনেক এই যে কাঠামোগুলি তৈরি করে গেছিলেন আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ যে তৈরি করে গেছিলেন, এটাকে এত সহজে নড়ানো সম্ভব না। আজকে দেখেন 165টা জাজ কিন্তু ঢাকার থেকে পরিবর্তন করছে, একটা সেক্টরে একটা 165টা জাজ আজকে বদলি করছেন। তো এরকম তো পুরো বাংলাদেশের যে কতটি সেক্টর আছে প্রত্যেকটার মধ্যে তো লীগ ঢুকায় রাখছে। আপনি ওই ভদ্রলোক কত জায়গায় হাত দিবে বলেন, কোন জায়গায় হাত দিবে? বদলি কি সমাধান কিনা সেটা তো না, বিষয়। বদলিটা সমাধান না, কিন্তু নতুন করে আনবেই বা কোথা থেকে এই মুহূর্তে? আপনি দেখেন এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আমরা যতই খারাপ বলি না কেন যে হারুন বা ওই বেনজিরের নাম বলতে পারি, কিন্তু পুলিশের কি কোনো কন্ট্রিবিউশন নাই এই দেশে? এই 8 দিন 10 দিন যে পুলিশরা আসে নাই, এইখানে যারা আমরা সিভিল সোসাইটিতে আছি, ওরা কি খুব আরামে রাত্রে ঘুমাইতে পারছি? রাত্রে আতঙ্কে থাকছে, এই ঢাকায় ঢুকতেছে, এই অমুক হবে, এই তমুক হবে। এখন পর্যন্ত 80% অফিসাররা জয়েন করেন নাই, এখনও 80% অফিসাররা জয়েন করে নাই। আমি জানি না প্রত্যেকটা থানার মধ্যে প্রতিদিন কতটি মামলা হয় বা কতটি আসামি গ্রেপ্তার হন। তাহলে কি একদম আমরা কি ওই সৌদি আরব হয়ে গেলাম, দুবাই হয়ে গেলাম, যে এখানে সব মুসল্লি সাজা গেলাম, কোনো অকারেন্স করতেছি না? এটা কিন্তু আগামীর জন্য, আমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমি মনে করি। এই যে থানার থেকে এতগুলি অস্ত্র লুট হয়ে গেল, নরসিংদী জেল থেকে এত লুট হয়ে গেল, নরসিংদী জেল থেকে এই জঙ্গি বের হয়ে গেল, এই গাজীপুর কারাগার থেকে জঙ্গি বের হয়ে গেল, এরা কি বসে আছে আপনি মনে করেন? বা যে যৌথ অভিযান চলছে সেখানে যে অস্ত্র উদ্ধারের যে তৎপরতা, সেটিও আমি মনে করি যৌথ অভিযানের থেকে সবচেয়ে প্রয়োজন আমাদের পুলিশ বাহিনী। কারণ যৌথ বাহিনী কিন্তু প্র্যাকটিক্যাল না, ওনার কিন্তু আরেকটা সংস্থার চাইছে। আপনি পুলিশের সাথে সাধারণ জনগণের সাথে একটা রিলেটেড আছে, কানেক্টিভিটিটা আছে, কিন্তু যৌথ বাহিনীর সাথে কিন্তু নাই। ওরা দেখা যায় কোনো ক্রাইসিস মুহূর্তে ওনারা ব্রাক ছেড়ে বাবলু ভাই, বিগত দিনে যে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছিল মানুষের মধ্যে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ব্যবস্থা, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন নিয়ে মানুষের যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, সেখানে তো আসলে নৈতিক একটা মনোবলের ভিত্তি লাগে। সেখান থেকে তো সেই ট্রমা সিচুয়েশন কাটিয়ে উঠতেও তো সময় লাগবে। আপনি চেষ্টা করলেও তো সেখান থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন। অবশ্যই দেখেন, আপনি যে কথাটা বলেন যে ট্রমাটা কাটতে সময় লাগবে, আপনি দেখেন এই যে 5 তারিখের পরে যে ঘটনাগুলি ঘটলো, আপনি পুলিশের উপরে বলেন বা বিভিন্ন রাজনীতিবিদের বা রাজনীতির বাসা, আওয়ামী লীগ তো সবাই আর খারাপ না, বা এই রোড লেভেলের অনেক আওয়ামী লীগ আছে আমার জানা মতে, তারা ওই ভাই যে সৎ বললেন, এরকম আওয়ামী লীগের ভিতরে অনেক সৎ আছে, বিএনপির ভিতরে অনেক সৎ আছে, বাড়িঘর বিক্রি করে নির্বাচনটা সে করে। আবার অনেকে দেখা যায় যে বাড়িঘর বিক্রি করতে হয় না, নেতার পিছে ঘুরে ঘুরে ওইরকম বাড়িঘর বানাতে পারে। এখনই দেখেন অনেক আমার জানা মতো অনেকেই এখন দল কষতেছে কি করবে না করবে, ওই বালুর পাইপটা কে লাগাবে, ওই ডিসপুট জায়গাগুলি যে আসলে আগে উপজেলা চেয়ারম্যানের নামে, ওগুলি কিভাবে নিবে, অলরেডি সাইনবোর্ড গাড়াগাড়ি হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, আমি মিথ্যা বললাম না, সত্য বললাম যে অনেক জায়গায় সাইনবোর্ড গাড়াগাড়ি। এই জন্য আমি মনে করি যে আপনি যে কথাটা বললেন, যে অবস্থাটা যে এটা তৈরি করে গেছিলেন আওয়ামী লীগ, এই আস্থাটা আনতে সময় লাগবে। এই আস্থাটা আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি সাধারণ জনগণ, সাধারণ মানুষের এবং দুই একটা রাজনৈতিক দল ছাড়া
আপনি মেজরিটি দলের দেখবেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি একটা আস্থা আছে এবং বিশ্বাস আছে। আমরা দেখি না একটু ওনারা কি করে সামনে, যদি না হয় যে ভাই যেটা বললেন যে উনি তো বারবারই বলছে যে আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমি একটা সুন্দর নির্বাচন দিয়ে যাব, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি ফেলার তাহলে আমাকে সরাই দেবেন। এটা দেখেন একটু বলে আমি শেষ করে দিচ্ছি। আপনি দেখেন জিডিপি 11-এর উপরে উঠে গেছিলো, আজকে কথা আছে 10-এর নিচে। আমি আশা করি আগামী 3 মাসের ভিতরে এটা 10-এর নিচে আসবে। মুদ্রাস্ফীতির কথা বলছেন যেটি, মুদ্রাস্ফীতিটা 11-এর উপরে উঠে গেছিলো, 12 ছুঁই, এখন কিন্তু 10-এর কিছুটা উপরে। তাহলে দেখবেন আমি বললাম আগামী 2 মাস পরে এটা এক সংখ্যায় চলে আসবে। এই যে আমরা একটা আস্থার জায়গাগুলি উনি আনতেছে, এই সফরে যাচ্ছেন উনি, হয়তো এই মাসে যাবেন, আসুক উনি ঘুরে আসুক, আসার পর আমরা মনে করি যে আমাদের যে মেরুদণ্ড, যে ব্যাকবোনটা আছে, এই ব্যাকবোনটা ইনশাল্লাহ উনি স্ট্রং করে দিয়ে যাবে। এইটার জন্য আমি মনে করি সবচেয়ে বৃহত্তর দল বিএনপির ওনাকে সহযোগিতা করা উচিত, এবং যে প্রতি মাসে যে ওনাদের দলের পক্ষ থেকে বারবার বলতেছেন যে প্রতি মাসে ওনাদের সাথে অবশ্যই একটা করে মিটিং করার দরকার, এবং এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে ওনাদের সাথে হওয়া উচিত। ওনাদের না শুধু বাংলাদেশের যে স্টেক হোল্ডার আছে বা যে কয়টা বড় দলগুলি আছে তাদেরকে নিয়েই আমার মনে হয় এই আস্থাটা ফিরে। একটি বিষয়, সেটি আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যেসব শিক্ষার্থীরা যুক্ত ছিলেন তারা একটি জাতীয় নাগরিক কমিটি করেছে 55 সদস্য বিশিষ্ট। এটিকে প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে যেমন সরকারের, পাশাপাশি সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগের সাথেও তারা যুক্ত থাকবে। রাজনীতির নতুন ধারা সূচনার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হলো কিনা? ডেফিনেটলি আপনার বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট চলছে। আমি একেবারে দ্বিধাহীনভাবেই বলতে পারি যে এখানে রাজনৈতিক পলিটিক্যাল সোসাইটি বলতে, ইনস্টিটিউশন বলতে আমরা যেটা বুঝি, সেখানে কিন্তু মারাত্মক অবক্ষয় হয়েছে। দ্যাটস ট্রু। আপনার আওয়ামী লীগ তার খুব বড় প্রমাণ। রাজনৈতিক আমাদের খুবই দুর্ভাগ্য যে বাংলাদেশের রাজনীতি যারা করেন, রাজনৈতিক দলগুলা, তাদের মধ্যে নীতি, নৈতিকতা, দেশপ্রেম, নিষ্ঠা, সততা, এইসব জিনিসের ঘাটতি আছে। সত্য। এটাকে আপনি একেবারে ওইভাবে আগে যে কথা বলছিলাম যে একেবারে পরিপূর্ণভাবে আশাও করতে পারেন না আমাদের মতো দেশগুলোতে। একটা কিছু প্রবলেম নিয়েই কিন্তু থাকতে হবে, এবং ধীরে ধীরে এটাকে আপনাকে একটা পরিশীলিত জায়গায়, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এরকম একটা সময় একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হলে তো সমস্যা নাই। যে কেউ, আপনি খেয়াল করেছেন যে ইতিমধ্যে গত 17 বছরে কিন্তু অনেকগুলো নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাই না? গত 17 বছরে কিন্তু ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু গঠিত হয়েছে, অনেকগুলা। এবং তারা বেশ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছে, তাই না? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নতুন একটা রাজনৈতিক দল যদি সমস্ত জনগণকে উইন করতে পারে, তাদের কি বলে সমর্থন আদায় করতে পারে, তাদের মন জয় করতে পারে, ভালো। ডেমোক্রেসির এটা তো বিউটি, এটা হচ্ছে ডেমোক্রেসির বিউটি, যে যে কোনো লোক যে কোনো মত প্রকাশ করতে পারবে এবং সেই মত সে জনগণের মধ্যে প্রচার করতে পারবে। জনগণ হচ্ছে এখানে নির্ধারক শক্তি। জনগণ যদি মনে করে যে হ্যাঁ এরা খুব ভালো, তো ভালো, ভেরি গুড। ওইটাই কিন্তু ডেমোক্রেসির স্পিরিট, তাই না? তো সেই ক্ষেত্রে আজকে যেটা হয়েছে আমি সাধুবাদ জানাই। নিশ্চয়ই তারা যদি জনগণকে উইন করতে পারে, জনগণের মন জয় করতে পারে, তাহলে ভালো করবেন। পৃথিবীতে বহু উদাহরণ আছে, এরকম সময়ে নতুন রাজনৈতিক দল তৈরি হয়, তারাও ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করে। এখানে তো আমি যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমার দল যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করে, সে কারণে এখানে দ্বিধা থাকবার কোনো কারণ নেই। নতুন যারা আজকে যেটা বললেন আপনি, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা করেছে, জাতীয় নাগরিক কমিটি, তারা যদি ভালো করে তো ভালো, আমাদের শুভকামনা থাকবে।
তবে খুবই দেখার বিষয় যে সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে নতুন ধারার রাজনীতি, মানে কি যেন একটা ভাষা বললেন আপনি, নতুন যারা রাজনীতির সূচনা হলো কি না, এখানে আমি মানে বলতে পারবো না যে নতুন ধারার রাজনীতির সূচনা হলো বা এটা একটা খুব ফলদায়ক বা একটা বড় ধরনের একটা কোনো কিছু করবে। এটা দেখার ব্যাপার, এটা অপেক্ষা করার ব্যাপার এবং দেখার ব্যাপার যে এরা কত দূরে কী করতে পারে। মূল বিষয়টা হচ্ছে দেশটা আমাদের এবং এই দেশটা অনেক রক্তের ভেতর দিয়ে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। সুতরাং এই দেশটার আমরা মঙ্গল চাই। সে মঙ্গল যদি আপনি করতে পারেন তো খুব ভালো, উনি যদি করতে পারেন তো ভালো। তো সুতরাং মঙ্গল হলো কি হলো না, এটা ভালো হলো কি হলো না, এটা জাজমেন্টের দায়িত্ব হচ্ছে পিপলের, জনগণই বিচার করবে। সুতরাং জনগণ বিচার করবে যে কোনটা ভালো কোনটা মন্দ, এবং সেই বিচার করার প্রক্রিয়াটা কি, সেই বিচার করার প্রক্রিয়া তো কেউ একটা দরজার উপর লিখে আসবে না যে তুমি বড় ভালো, তা তো না। সেই বিচার করার প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে এখানে নির্বাচন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। এখন তত্ত্বাবধায়ক এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা হচ্ছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল ইলেকশন করার জন্যে এখানে যে পরিবেশটা তৈরি করা দরকার সেই পরিবেশটা তৈরি করা হচ্ছে ওনাদের কাজ। আমি বারবার কিন্তু বলি যে কার কর্মসীমা কত দূর, এটা কিন্তু আমরা যদি ভুলে যাই যে আমার কর্মসীমা কোনটা। পুলিশের কর্মসীমা যেমন আইন শৃঙ্খলা, তাই না, এই ডিসির কর্মসীমা আলাদা, সামরিক বাহিনীর কর্মসীমা আলাদা, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কর্মসীমা কার সেটাও কিন্তু নির্ধারিত। সুতরাং আমি যখনই কর্মসীমার বাইরে যাব তখন কিন্তু আমাকে এরকম একটা আলোচনা শেষ করতে একটু সেটা কিন্তু আমি যখন আমার কর্মসীমার বাইরে যাব তখন কিন্তু এরকম পরিণতির জন্য আমারও প্রস্তুত থাকতে হবে। আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্মসীমা বুঝবেন এবং তারা একটা অবাধ, সুষ্ঠু, ক্রেডিবল ইলেকশনের জন্য যত দ্রুত সম্ভব দিয়ে এই দেশ এবং জাতিকে প্রকৃত জনপ্রতিনিধির হাতে, জনগণের শাসন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটা আমার আশাবাদ। আলী নওয়াজ মাহমুদ খোয়েম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করবো অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আলোচনা শেষ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা যে নাগরিক প্ল্যাটফর্ম করেছে বা যে কমিটি করেছে, আমরা সেটিকে নিয়ে আলোচনাটা শেষ করবো। এটি দিয়েই আপনার কি মনে হয় যে তাদের সেই নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, তারুণ্যের যে আশা জায়গায় নিয়ে যে কথাগুলো তারা শোনাচ্ছে, সেখানে কোনো অবদান রাখতে পারবে কি তারা? জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট কোয়েশ্চেনটা, এটা যে আত্মপ্রকাশ করছে তারা আজকে বৈষম্য ছাত্র বিরোধী। আমাদের সংবিধান কিন্তু স্পষ্ট লেখা যে কেউ রাজনীতি করতে পারবে এবং যে রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, কারণ দেশ চালাবে কিন্তু রাজনীতিবিদরা। কিন্তু আমাদের রাজনীতিবিদদের ভিতরে যেন এই যে দুর্বৃত্তায়ন যে ঢুকতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন এরা ইয়াং, আগামী 10 বছর পরে কিন্তু এরা জোয়ান হয়ে যাবে, এরপরে বৃদ্ধের দিকে ধাবিত হবে। এইটাই হলো বাস্তবতা। যেমন আমাদের বয়স কাছাকাছি 60-এর, আমরা তো বৃদ্ধের কাছাকাছি চলে যাইতেছি। আবার যারা ইয়াং তারাই আসবে, প্ল্যাটফর্ম চেঞ্জ করে আস্তে আস্তে। এখন কথা হইলো যে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়া উচিত এবং ক্রেডিবল নির্বাচন দিলে জনগণ যারে চায় তারে। যদি জনগণ না চায় তাহলে সেই জিনিসটা বন্ধ করতে হবে, যে রিগিং যেন ভোটে যেন 2 নাম্বারই না হয়, দিনের ভোট রাইতে না হয়। এবং ওই বাস নিয়ে বলে যে রাত্রেই কাজ সাইয়া ফেলাইবা, একজনে বাস নিয়ে বাইরেও আজানের সময়, আরেকজনে বাস নিয়ে বাইরের আগে ডাব্বা পুড়ে গেছে। আর 1800 ভোট কেন্দ্রে 1800 ভোটার গেছে 2400 ব্যালট পেপার। আর এই যে পুলিশ বাহিনী আমি মনে করি তাদের আরও শিক্ষা নেওয়া উচিত। এই 53 বছরে তারা এই প্রথম শিক্ষাটা পাইলো যে জনগণের পিঠা খাওয়া, সেটা তারা খাইছে এবং তারা জলাঞ্জিও কিছু দিছে, মারাও গেছে। তাদের বোঝা উচিত যে পুলিশ হলো জনগণের বন্ধু। আজকে আমি দেখেন, আমি জার্মানিতে যখন ছিলাম, তখন জাপানে যখন ছিলাম, কিছু হলে পুলিশ বক্সে দৌড় দেয়। আর এইখানে মানুষ যখন বিপদে পড়ে পুলিশ বক্সে দেখলে তার উল্টা দিকে দৌড় দেয়। তার মানেটা কি? আপনি দেখবেন যে আমাদের দেশে এই ঘটনা ঘটছে যে একটা মহিলা নির্যাতিত হইয়া পুলিশ বক্সে গেছে, তারপরে দেখা গেল 3য়-বার সে ধর্ষণ হয়েছে। তো এই জিনিসগুলি থেকে এই রাষ্ট্রের কিন্তু মানুষ, আমরা সবাই, পুলিশ বলেন, আর্মি বলেন, জনগণ বলেন, সরকার বলেন, সবাই আমরা এই রাষ্ট্রের মালিক। তাহলে আমাদের সেইভাবে চলা উচিত। আর এই যে আমার নতুন দলের প্রতি শুভকামনা রইল, এবং এর আগেও কিছু দল গঠন হয়েছে বিভিন্নভাবে, এবং তাদের যে শর্ত নির্বাচন কমিশন, আমি বলি আরও শর্তগুলি আরও শিথিল করতে হবে। তার সাথে যে যারা আরও নতুন দল করতে চায় করবে, অসুবিধা কি? আপনি যদি ফুল ডেমোক্রেসি চান তাহলে সব দলের অংশগ্রহণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যারে জনগণ সম্মতি সেই সরকার
সরকার গঠন করবে, এটাই হলো ফুল ডেমোক্রেসি। আর আপনি যাইতে যাইতে আপনি কইলেন আরে জাতীয় পার্টি করার আয় পড়েন বিএনপিতে, আরে আমি আওয়ামী লীগ করতে আওয়ামী লীগ দোষা গেছে, আর কি আওয়ামী লীগ অস্তিত্ব থাকবে আয় পড়ে। এটা হলো তো স্বৈর শাসকের চিন্তা ভাবনা আপনার, যে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করা। আপনি বিভিন্ন ধরনের দেন না। আমাদের জাতীয় পার্টির প্রস্তাব ছিল যে ইউরোপের বিভিন্ন দেশে আছে, মানে আপনার দল ওয়াইজ এবং মার্কা ওয়াইজ আপনার ইয়েটা হয়, পরবর্তীতে যাই হোক এখন এই জিনিসগুলি থেকে আমরা সরে আসছি। আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই, আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। জি, অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাজী আজমল হোসেন বাবলু, আলোচনা শেষ করতে চাই। নতুন যে নাগরিক কমিটি, সেটি আসলে কি বর্তমান যে ধারা রাজনীতি সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিনা? জাতীয় ঐক্য, জাতীয় নাগরিক কমিটি আজকে যেটা হইল, আপনার মাধ্যমে ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ভাইয়ের সাথে একটু দ্বিমত করে কথা বলতে চাই। দেখেন 91-এও কিন্তু বিএনপি ক্ষমতা আসার কথা ছিল না, বা আমরা যারা ভোটার ছিলাম 91-এর কল্পনা করি নাই যে বিএনপি ক্ষমতায় আসতেছে না। বিএনপি হাসিনা খালি কইছে, কিন্তু না, আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যাবিনেটকে কোন মন্ত্রী হবে ওইটাই তো কইলা, মার্কেটে আওয়াজ ছিল যে উমুকে যুবমন্ত্রী হইতেছে, উমুকে হইতেছিল, কিন্তু আসে নাই। আজকে যদি আমি উল্টাভাবে হিসাব করি, এই যে নতুন ভোটার প্রায় 5 কোটি ভোটার ভোট দিতে পারে নাই, আর এইটার মেজরিটি অংশ কিন্তু এইবার এই আন্দোলনের শরিকান হয়েছিল। ভাই যেটা বললেন যে কোনো রাজনীতিবিদের কিন্তু কৃতিত্ব নাই, সাধারণ ভোটাররা, সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা কিন্তু ঝাঁপায় এই আন্দোলনটারে সাকসেস করছে। তাহলে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু চিন্তার ব্যাপার আছে। আপনি এই জেনারেশনটা আপনি দেখবেন, কারণ ওরা কিন্তু প্রত্যেকটা আমাদের মতো না, কিন্তু ওরা কিন্তু অনেক এটা নিয়ে গবেষণা করে। ভাই বারবার যেটা বলতেছিলেন যে একটা রাজনীতিটা একটা গবেষণার জায়গা, ওরা কিন্তু গবেষণা করে। এবং এই যে 5 তারিখের পরে বা 6 তারিখ 7 তারিখ আজকে পর্যন্ত অনেক ঘটনাই তাদের চোখের আড়ালে বা চোখের সামনে অনেক কিছু ঘটতেছে, এগুলি কিন্তু তারা সহজভাবে মাইনা নিতেছে না। আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি আগের মতো তো নাই যে চিঠির মাধ্যমে আমাকে জানানো হবে, এখন কিন্তু দিনের সেকেন্ডের ভিতরে মোবাইলে চলে আসতেছে। তো এই যে সোশ্যাল মিডিয়া দামাদাম এইখানে ছাড়তেছেন, এগুলি নিয়ে রাজনীতিবিদরা কি কাজ করতেছেন আমাদের বোধগম্য না। যার ফলে আমি মনে করি যে এই যে 5 কোটি ভোটার আছে, এই ভোটাররা যদি ভোট দিতে যান, আর যদি সত্যি সত্যি না টোটাল ভোট হলো 10 কোটি 80 লক্ষ না, যেটা নতুন ভোটারগুলি বলতেছে আমি, যারা ভোট দেয় না, যারা কোনোদিন ভোট কেন্দ্রে যান নাই, ওই দিনের ভোট রাত্রে হয়েছে বা ওই আপনার ভোট দেওয়ারই প্রয়োজন মনে করেন, এই জন্য আমি মনে করি এই 5 কোটি ভোটের সাথে কিন্তু আবার 3 কোটি ভোটও আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাজী আজমল হোসেন বাবলু। হইতে পারে পরিবর্তনের আওয়াজ কিন্তু আছে। সময় নেই, আলোচনা শেষ করব। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার এবং আলী নওয়াজ মাহমুদ খোয়াম, আলোচনা শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।